চাইলে 24 জুলাই এগুলি আন্দোলন বা এগুলি জুলাই আন্দোলন নামে পারবে না। যেখানে 30 তারিখের বেশি সেখানে আপনার 36শে জুলাই বানিয়ে দিলেই হলো। এবং যারা বলে তারা হচ্ছে পাকবীজ, তারা আগেও যেমন ছিল পাকিস্তানি, এখনো তারা খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে বাঙালির ভিতরে নোজ পুটিং করে ইনজেকশন দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ একটা মৌমাছির চাকে ঢিল মারার চেষ্টা করিস না, একটাও টিকে থাকতে পারবি না। বাংলার মাটির থেকে উগড়ে ফেলবো। জায়গায় জায়গায় মহড়া দিতে আছে। আওয়ামী লীগের লোক কোথায় আছে? আরে তোকে খুঁজে বাই করে লাগবো না, আওয়ামী লীগ তোদেরকে খুঁজে বাই করবো। এই হাসনাত আব্দুল্লাহ এর যে চৌকিদারের দায়িত্ব, এই যে ওয়ার্ডে ও মেম্বারই পাস করে এসব দিনই কিরম পারে। এখন বৈধ সরকার আমাদের জননেত্রী শেখ হাসিনা সাহেব। আর যেই সরকার ওনা আছে এটা হলো অবৈধ সরকার। 5 আগস্টে যে হামলাটা হয়েছে এটা জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা, বিদেশিদের একটা চক্রান্ত। মেট্রোরেল করছে কেটা? মেট্রোরেল কেটা করছে? বাংলাদেশ উন্নয়ন করছে, হলো দুর্নীতিবাজ, অসম্ভব কথা। উন্নয়ন করছে পুরো বাংলাদেশ, রাস্তাঘাট, রোড, সেতু, এরপর হলো কালভার্ট, এরপর মানে মেট্রোরেল সম্পূর্ণ। শেখ হাসিনা এই যেসব কাজ করে গেছে কোনো সরকার পারবে না। শেখ হাসিনা সবচেয়ে ভুল করছে বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট করে, আর আরেকটা ভুল করছে পর্দা সেতু করিয়া। আসলে এত উন্নয়নের দরকার ছিল না। খালি শেখ হাসিনা একলাই দেশ খাইয়ে লাইছে। শেখ হাসিনা যাওয়ার পর তোরা যে দেশটারে লুটপাট করছো এই কথা তো কেউ কম না। তোরা দিয়ে এই দেশ সব লুট করে খাইছো। তোরা তো এখনো টাকার হিসাব দিতে পারো না। এই যে বন্যা হয়েছে, বন্যার টাকাটির এখনো হিসাব দিতে পারো না। তাহলে তোরা যে এটি যে খাইতে আসো, খাইছো, সংসদ তোমার দিয়ে আসো গিয়া, এটি সব জিনিসের বিচার হইবে এই দেশে, কেউ ছাড়বে না। ওকে বিচার আওয়ামী লীগও আবার করবে। আমরা আর কাটতে চাই না। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক আমাদের 20 কোটি মানুষের জন্য। আমরা কিন্তু আর কাটতে চাই না ক্ষুধায়, আর কাটতে চাই না। আমরা কিন্তু ধর্ষিত হতে চাই। পুলিশ যে মারছে পুলিশ বিচার করবো কেডা? এত পুলিশ মারছে, পুলিশ মেরা ঝুলা দিছে, এটি বিচার করবো কেডা? কোনো বিচার নাই, এটির বেলার বিচার নাই। আর সরকার মারছে, এটি বিচার হয়ে গেছে না? এটাই বাংলাদেশ নাকি? পুলিশের জি পুলিশের বিচার যাচ্ছে, পুলিশের মারছে যেগুলো বিচার কি? যাত্রাবাড়ি পুলিশ ঝুলা রাখছে, এগুলো বিচার কই? এগুলো বিচার নেই। পুলিশ আগুন ধরা দিচ্ছে, এগুলো বিচার কই? থানা পুলিশ পুরা লাইছে, এগুলি আবার কয় ক্যান্টনমেন্ট উড়াই দেব। এটি তো বাইকে গেছিল, অস্ত্র লুট গুলা কাটা করছিল থানার থেকে। আওয়ামী লীগ তো বাইকে গেছিল, অস্ত্র লুট করছে কাটা। ধরা পড়ছে, সেনাবাহিনী কিছু করছে, আর তো ধরা পড়েনি। দেখবেন কিছু কিছু জায়গায় দিনে দুপুরে মার্ডার হইতাছে, এগুলা পোস্টমর্টম করুক, পোস্টমর্টম লাশগুলা কবর থেকে উঠে পোস্টমর্টম করুক। এগুলি সব তদন্ত বাইরে যাব সঠিকভাবে। তদন্ত করলে কি হবে? কি হবে এটা তো জনগণ দেখবো। কি হবে শেখ হাসিনা না অন্য কেউ? এটাকে এই তথ্য বাইরে তো তদন্ত সঠিকভাবে তদন্ত করলে, এটা ঘুষের মাধ্যমে তদন্ত ঘুরে দিলেও দেবো না। বাংলাদেশে যে ক্ষতি চায় সেই করছে এই ষড়যন্ত্র। আর এরা যে কোনো আমরা রাজনীতি করলে আমরা কইতে পারতাম, আমরা সাধারণ জনগণ আমাকে ভালো চায় না, এইটাই আমরা বুঝতে পারি। আমরা যেন উন্নত হইতে চাইছিলাম, যে পালাম না, এটা অনেক পিছে ফালানির লিগে আমাকে এরকম ঘটনা ঘটেছে। আমাকে একবারে বাঙালিকে সবার এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের যেখানেই থাকবো সেখানে একসময় মানুষ এই গ্রামীণ ব্যাংকের উপরে জুতা নিক্ষেপ করবো এবং ভাঙচুর করবো। 32 তো ভাঙছে একটা। এই বাংলাদেশে এই 32-এর প্রতিশোধ নেওয়ার জন্য এই ডক্টর ইউনূস, এই রাজাকার শফিকুল ইসলাম, তাদের অফিস এই বাংলাদেশের কোথাও থাকতে পারবে না। তাদের ঘর বাড়ি এই সাধারণ জনগণ, এই যুদ্ধ অপরাধীদেরকে বাংলাদেশের থেকে, এর সুদিনুসকে বাংলাদেশের থেকে, ওনার গ্রামীণ ব্যাংক বাংলাদেশে একটাও থাকবে না। সকল গ্রামীণ ব্যাংক ভাঙ্গা সুরমার করে দিব। এই সাধারণ জনগণ জুতা নিক্ষেপ করা হবে। তেলের দাম বাড়াইলেন, গ্যাসের দাম বাড়াইলেন, বিদ্যুতের বিল বাড়াইলেন, ট্যাক্স বসাইলেন, তারপরে রেমিটেন্সের উপরে ট্যাক্স বসাইলেন, তারপরে এখন আবার শুনতেছি আজকে ছোট যে ব্যবসায়ী তাদের উপরেও ট্যাক্স বসাই দিবেন। তো নির্বাচনের আগে তো কথা ছিল যে 1 বছরের ভিতরে কত কোটি কত লক্ষ যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো সেটা কতটুকু করলেন সেটাও একটু জানাইন আমাদেরকে। অবশ্যই জানাবেন, নাকি? অপেক্ষায় রইলাম। খারাপ আছি, আগে হাসিনা থাকতে ভালো আসলো। ওখানে মনে কয় হাসিনারে যাইয়া দিল্লি যাইয়া পাই দরগানি। আগে গ্যাস আসলো 1400 টাকা, ওখানে গ্যাস 2200 টাকা। আমরা ভাত পাই না, গ্যাস পাই না, তেল পাই না। এমন পর্যায়ে যাবে হাসিনারে দিল্লি যাইয়া পাই দরগানা লাগবে। আমাদের দুঃখের জীবন ভাইটাছে এখন, আমাদের দুঃখের জীবন ভাই এখন। আমরা আগের সরকার চাই, আমরা আগের সরকার চাই। আর নাই তো আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো। 1 বছরের বিজ্ঞাপন দেখছি, একবারে লুট করে শেষ করছে সব। এখন আমাকে আগের সরকারই ভালো, আমাকে আগের সরকার ছাড়া আর কোনো সরকারের দরকার না। আমরা আগের সরকার অনেক ভালো, অনেক সুখে ছিলাম আমরা। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। এই সরকারকে যদি আমরা এভাবে সুযোগ দেই যে পরপর আমাদের দেশ একটা সময় সে ধ্বংস করে দিয়ে আবার সে লন্ডনে চলে যাবে। বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করা। 1 মাসে বিদ্যুতের দাম তারা 2 বার বৃদ্ধি করে তারা প্রমাণ করেছে বিগত 17 বছর আওয়ামী লীগ যা করে নাই এই সরকার 3 মাসে তার চেয়ে বেশি করেছে। এটা দেশ এবং জনগণের জন্য আসলে বর্তমান খুবই ক্ষতিকর। এবং আমরা যেটা প্রত্যাশা করছিলাম 24-এর পরবর্তী সময়ে দেশের এই দুর্ভিক্ষ হবে, এত তাড়াতাড়ি একটা সরকারের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সরকারের বিপক্ষে যাবে, এটা আসলে খুব সরকারের জন্য এটা মানে ক্ষতিকর দিক বলে আমি মনে করি। এটা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য, জনগণকে চোষার জন্য, এটাই তো মূল কারণ। এই জনগণকে চোষা তাদের উদ্দেশ্য। আমরা আসলে আশ্চর্যিত হয়েছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমরা আশা করছিলাম দেশে কি
বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, তারেক রহমানের সরকার ওয়াদা দিয়ে এসেছিল 2 বছর পর্যন্ত কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো পারবে না, অথচ 3 মাসের মধ্যে পরপর 2বার জ্বালানির দাম বাড়িয়েছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ সে করতে পারবে না। সারা বিশ্বে তেলের দাম কমাইছে, তখন তারা তেলের দাম বাড়াইতেছে, তার মানে তারা দ্বিচারিত আচরণ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে এবং নানা ধরনের কার্ড দেওয়ার নামে সরকার আমাদের দেশের অর্থনৈতিক তহবিলকে তছরূপ করেছে এবং দুর্নীতিতে তারা নিমজ্জিত হওয়ার কারণে দেশ সামাল দিতে পারতেছে না, বিদায় তারা নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে এবং এতে জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হবে। এই গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার মাত্র 3 মাসও হয় নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অব্যবস্থাপনা এমন একটা দিক নাই যে দিকে সরকারের কোনো সফলতা আছে। আর সেই অতীতের লুটতরাজকে আরো শক্তিশালী করেছে এবং জানু পেটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা আহ্বান জানাবো অবিলম্বে তেল গ্যাসের মূল্য যা বৃদ্ধি করছেন ওগুলো অবিলম্বে প্রত্যাহার করে নিন। দেশের যে পরিস্থিতি 2 মাস পরে তো শেখ হাসিনার হাতে পা ধরে আনবো দেশের জনগণ। দেশের যে পরিস্থিতি হইতাছে, রোডের ভিতরে মানুষ চলতে পারে না, দিনে দুপুরে মনে করেন চাকু ঠেকায়া ছিনতাই করে সব লইয়া দা। এই যে আমরা অটো রিক্সা চালাই রাত্রে 8টা-9টার পরে, আমরা তো কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, ঠেকায়া সবকিছু লইয়া যায়। এগুলা কি আমরা চাইছি? যুব সমাজ আছে দেশের ভিতরে, দেখেন যেভাবে নিশা খায়া বাবা বেসে ওপেনে, মহল্লা তো পুলিশে যায় না ঠিক মতন, কোনো মহল্লা পুলিশ যায় না। এগুলা কি আমরা দেখার লাগে কি আমরা বিএনপি ভোট দিছি? এই যে শেখ হাসিনা যে বাংলাদেশ আসবে, তারা বলতেছে ফাঁসির মঞ্চ নিবে। ফাঁসির মঞ্চটা কোথায়? কোথায় জেলখানা বানিয়েছেন? না তকবক করে মানুষকে জানাচ্ছেন আমরা বলতেছি এটা ইস্যু, এটি বাদ দেন, এটি ফাইজলামি বাদ দিয়া ভালোভাবে এখনো সময় আছে, ভালোভাবে পথে চলেন, নাইলে বাংলার জনগণ বুঝিয়ে দিবে তোরা কোন প্লেটে ভাত খাস। যদি কোন রকমের আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, আরে বিএনপির কিছুই হবে না, জামাত এনসিবির কোনো খবর থাকবে না। এই এনসিবি জামাত যদি কোন রকমের অপচেষ্টা চালায়, যদি কোনো জায়গায় কোনো তারা অশান্তি তৈরি করে, তাইলে আওয়ামী লীগ ঢোকার সম্ভাবনা 100-তে 100 আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি। আর যদি আওয়ামী লীগ ঢুকতে পারে, তাই এনসিবি জামাতের কোনো ঐতিহ্যই থাকবে না। আমার পোলা একবার না কামারবো, আপনার পোলা আবার কেনারে এলে আবার করবো। সোনার বাংলাদেশ তো আপনারা আর আমার না, সোনার বাংলাদেশ হলো হাসিনার আর শেখ মুজিবের। কারণ হলো যদি সোনার বাংলাদেশই হইতো তাহলে জনগণের স্বার্থ মতনই চলতো, তাহলে আর আপনার কথা মতন আমার কথা মতন চলতো না। ভোট কিনতে যাওয়ার আগেই কইতাছে তোমার ভোট তো হয়ে গেছে গা, তাহলে এই দেশে আবার ভোট নিরপেক্ষ হইবো, আমার ভোট যে আমি দিব এটার কোনো গ্যারান্টি নাই। আমার বয়সে আমি আজ পর্যন্ত নির্বাচনে 3বারে একবারও ভোট দিতে পারি। অবরোধ এমপি দিচ্ছে জনগণের ইয়া করার জন্য, আপনার আমার সুবিধার জন্যই। অনেক এই দেশে তো একতরফা তো রাজনীতি হয় না, রাজনীতি তো পাবলিকই নিয়েই হয়। তাহলে পাবলিকেই যদি রাজনীতি করতে না পারে, আপনি যদি একাই করেন তাহলে তার চলবো না। নির্বাচন দিবই তো, তাল গাছটাতে হ্যাঁ দেশটাই তো হ্যাঁ, এই দেশ তো জনগণের না। যারা যুদ্ধ করে স্বাধীন করছে, আজকাল মুক্তিযোদ্ধা কয়জন আছে? যারা আছে তারা গেছে এই গা, আর মুক্তিযোদ্ধা তারা আমলিক করে হেরাই মুক্তিযোদ্ধা, যারা বিএমপি করে হেরাই পাকিস্তানি রাজাকার। আপনি কিছু কইবেন পুলিশে ধরে আমার এই লইলে বসানো রাজাকার, তাহলে এই দেশে আমার তো দেশ না, দেশ হলো হাসিনা। এটা তো গণতন্ত্র কয় না, এটা হলো রাষ্ট্র। আমি রাজা, আমি সব, আমারই এই দেশ। তো যে মানে প্লেয়ার নাই আর প্রতিদ্বন্দ্বী লোক নাই, তাহলে সেই মানে তো আপনার একলাই খেলবো, আর খেলা তো লোক নেই, প্লেয়ার নাই। ওই যে সব আমার চারিদিকে আটকে মাইটে লইছে, যেন আমি বসাইছি এই থাকবো, আপনারে বসাইছি হ্যাঁ এই থাকবো, আমি যেরকম হেইটাই। এই দেশে আর কোনো বিরোধী দল দরকার নাই। আমার কথা হলো আপনি যদি উন্নতই করেন, জনগণ আপনারা চাই নিব, তাই না? তাহলে আমারও তো বই কিসের, আমি না তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিই, তাহলে আপনি দেন না কেন? আপনার ঘরের ভিতরে যদি এক কোনায় বয়া থাকেন, আপনারা খুঁজে বাই করবো জনগণে আমার হাসিনার দরকার আছে, তাহলে আমার তো যে কাম করছি তার তো আমার জানা নিশ্চয়ই ডর ভয় আছে। পদ্মার সেতু করে দিচ্ছে জনগণের, এটা ঠিক আছে, এটা 80,000 মানুষের ওই ডিস্ট্রিক্টের লোকের অনেক সুবিধা আছে। তাই বলে না ঢাকার শহরে যে ব্রিজ করছে, এ হালার হলো পাগল, আমরা হয়েছি আর এক পাগল। তার কারণ রাস্তার উপর দিয়ে রাস্তা করে না পাইছে চাঙ্কারপুর, এত জাম তো লাগবেই। এই দেশে রাস্তা কই? সারা দেশ তো বিল্ডিংই। আপনি যাত্রাবাড়িতে উঠবেন, চাঙ্কারপুরে নামবেন, নিচ থেকে আপনার 40 মিনিট, এই 40 মিনিটে যদি আপনি নিচ যেতেন 1/2 ঘন্টা সময় লাগবে। তাহলে হালারা পাগল নেই, উন্নতই যদি করতো তাহলে এই দেশে মানুষ শান্তিতেও থাকতো। তাহলে চালের দামও বাড়তো না, আলুর দামও 60 টাকা হইতো না, প্রত্যেকটা জিনিসের দামই বাড়তি। করলা কিনতে যাবেন 60 টাকা, আলু কিনতে যাবেন না, করলা 90 টাকা, আলু কিনতে যাবেন 60 টাকা। কি খাবেন এই দেশে? এই দেশে গরিব মানুষের লাভ আছে? 1000 টাকা কামাই করলে পরে একটা কি চলে মানুষের, আপনি বুঝেন না এগুলা? এই যে ধরেন গাড়িটা লিয়ে বাড়াইছি 300 টাকা ভাড়া মারছি, গাড়ি জমা তুমি 1000 টাকা দিয়ে বাসায় যাবো 300 টাকা লইয়া, তাহলে আমি কোটিপতি না? আমার পোলা একবার না খামারবো, আপনার পোলা কেনাডায় লিয়ে আবার করবো, তাহলে তো জিতো আমারই। তাহলে এই দেশে গরিব পোলাপান আছে কই? এই বাংলাদেশে গরিব লোক আছে?
গরিব লোক আসলে ইন্ডিয়া, বাংলাদেশে তো নাই। আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন। আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে, আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ভারতে যে নমো নমো করবেন, নাতে পাই ধরবেন, ভালো খাতিরের চেষ্টা করবেন, সেই লোকটা হলো এই দেশের শত্রু। বাংলাদেশের জন্য একটা আসলে অপমানেরই সংবাদ, সেটা হলো বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, উনি ইন্ডিয়াতে গেছিলেন ইউনূস আমল থেকে। তার বিরুদ্ধে নাকি অভিযোগ ছিল বা সে একজন অভিযোগের তালিকাভুক্ত লোক। তাকে ইমিগ্রেশনের সময় দাঁড়িয়ে রেখে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে অনেক হয়রানি করা হয়েছে। পাসপোর্টের বিষয় সেলফি মারে তাকে এয়ারপোর্ট থেকে বহির্গমনের ব্যবস্থা করা হয় নাই। এই অবস্থায় উনি আসলে নিজেকে অপমানিত বোধ করছেন, এটা আমরাও তাই মনে করি। কারণ হলো একটা রাষ্ট্রের উনি প্রতিমন্ত্রী মর্যাদা, কারণ একজন মন্ত্রী। আমার কথা হলো যে দেশে আওয়ামী লীগ কিছু বলে না, উল্টে তাদের দেশের বৈধ নাগরিককে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, পাঠাই দিচ্ছে, তাদের কিছু বলে না। আওয়ামী বিরোধী যারাই আছে, সরকারি দল, বিরোধী দল, এনসিপি, জামাত, বিএনপি যারাই আছে, এরা কেন ইন্ডিয়াতে যায়? লজ্জা শরম নাই এই বিএনপির সরকারের, এই বিএনপির নেতা মন্ত্রী এমপিদের, এই জামাতের নেতাকর্মী এমপিদের যে এরা ইন্ডিয়াতে যায়, এনসিপির নেতাকর্মীরা কেন ইন্ডিয়াতে যেতে হবে? তো লোককে যারা ওই বেডরুমে নিয়ে শোয়াই রাখে, এই 2টা বছর রাখছে গুন্ডা পান্ডারা ওখানে যে রয়েছে, সেই দেশে কেন আপনারা যান? আপনারা কি তাহলে আদর্শ করতে আজীবনই এদেশের মানুষ ইন্ডিয়া বিরোধী? এদেশের মানুষ জন্মই নাই ইন্ডিয়া বিরোধিতা করে। আমাদের এই পৃথিবীতে 206টা দেশের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ইন্ডিয়া। অনেকে বলে ইন্ডিয়া আমাদের বন্ধু, ওরা হলো বেজন্মা। ইন্ডিয়া হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তারা আমাদেরকে 47 সালে ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ওই জাতিটা আমাদের এই জাতিকে ভালো দেখতে পারে না। 71 মাঝখানে ওই শত্রুকে বা ভিন্ন জাতিকে ধ্বংস করার জন্য একটু মায়া কান্না দেখাইছিল। ওটা আসলে উপরে উপরে, ভিতরে ভিতরে বা মনে মনে না, ওটা আসলে অন্তরের না। ওই পক্ষ দেখানো, বন্ধু দেখানো, ওটা হলো শত্রু আমাদেরকে আরো শেষ করার জন্য। সেটা করে তারা সাকসেস হয়েছে। এদেশের সবচেয়ে বড় শত্রু হলো ইন্ডিয়া। তাদের ওখানে কেন যায়? আমার কথা যে ইন্ডিয়ার সাথে কোনো যোগাযোগই রাখা যাবে না। সেখানে কেন সরকারের মন্ত্রী এমপিরা ইন্ডিয়াতে যায়? কোন কারণে যাইতে হবে? ইউনূস সরকার দেখাইতেছে না যে ওদের সাথে সম্পর্ক না রেখে চলে যায়। 1.5 বছর এসে দেখাইছে না, কেন তাদের সাথে আবার নতুন করে সম্পর্ক করতে হবে? এই দেশে মানুষ এক দেখাইতেছে যে সবচেয়ে বড় শত্রুকে আমি চিনি এবং তাদের সাথে আমি কোনো সম্পর্কই রাখিনি, আমি ভালোভাবেই চলছি। অনেক বলে 3 পাশে ইন্ডিয়াতে কি হয়েছে? যে দেশের মতো জায়গায় মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর আছে, সেই দেশের কোনোদিন প্রতিবেশী লাগে না। সেই দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলাফেরা সব এই মংলার চট্টগ্রাম দিয়েই সম্ভব। ওই দেশের কোনো প্রতিবেশীর দরকার নেই, প্রতিবেশীর সাথে সম্পর্কের দরকার নেই, আরো ভালো চলা যায় যেতে গেছে। তারা আমাদের সবচেয়ে বড় শত্রু। তাদের দেশ হলো উগ্র হিন্দুত্ববাদী, মৌলবাদী, উগ্র ধর্মীয় দল, তারা জঙ্গি দল হলো ক্ষমতায়। তারা দেখেন ও দেশে কি করে, 30 কোটি সংখ্যালঘু মানুষকে কি করতেছে। ওই দেশে কেন যেতে হবে? ওই দেশ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। তাও একদিক থেকে মনে করে ভালো করছে, যাতে শিক্ষা হয় আর না যায় দেশের কেউ। ওই দেশে যা লাগবে না, আমরা যতই হাতে পাই ধরি, তারা আমাদেরকে ঘৃণাই করবে। কেন আপনি হাতে পাই ধরতে জানেন? ভারত কাঁটাতারের বেড়া দিতে চায় না, বাংলাদেশ সরকার দ্রুত সময়ে কাঁটাতারের বেড়া দিয়ে দেবে, যাতে এদেশের একটা পাখি ওদের আকাশে যাইতে না পারে। দরকার নাই, ওদের সাথে কিসের সম্পর্ক? কেন যাইতে হবে ওদের ওখানে? ওদের ওখানে কেন জানার যাই অপমান কেন হচ্ছে? যারা এখনো সুযোগ পেলে আপনাদের নিশ্চিন্ন করে ছেড়ে দেবে, তারা ওখানে রয়েছে, তাদেরকে বেডরুমে নিয়ে রাখে এই 2 বছর ধরে, আরো কতকাল রাখবে? আপনাদের ঘৃণা নাই, লজ্জা করে না? এই বিএনপি, জামাত, এনসিপির নেতাকর্মী, মন্ত্রী এমপিদের, প্রধানমন্ত্রীদের সবার ওই দেশের কেন যাবো আমরা? কেউ না খেয়ে মরে গেলে ও দেশে যাওয়া যাবে না। সেদিন আমার জেলার বড় 2 নেতা নেত্রী, স্বামী স্ত্রী, তারা চলে গেছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য, মেডিকেল ভিসা নিয়ে। লজ্জা শরম থাকা উচিত। বিএনপির নেতাকর্মীরা কেন ইন্ডিয়াতে যাবে? এদেশের যদি চিকিৎসা না থাকে, চিকিৎসা না করে যদি মারাও যায় এদেশের কোনো মানুষ, তবু আমি মনে করি এদেশের বিএনপি, জামাত, এনসিপির কোনো মানুষ কোনোদিনও ইন্ডিয়ায় যাইতে পারে না চিকিৎসার জন্য। এদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো আছে, সেটাই করতে হবে। যদি নাও থাকে এদেশের চিকিৎসা না নিয়ে যদি মারাও যায় কোনো, আমি মনে করি তার ইন্ডিয়ায় যাওয়া উচিত না চিকিৎসার জন্য। এদেশের সমস্ত ইন্ডিয়ার চিকিৎসা ভিসা বন্ধ করে দিতে হবে, ভ্রমণ ভিসা বন্ধ করে দিতে হবে। এরকম বদমাইশ প্রতিবেশী আমাদের লাগবে না। কেন গেছেন আপনি? কেন গেছেন ডাক্তার জাহিদ সাহেব, তথ্য উপদেষ্টা সাহেব? কোনো দরকার আছে? ওদের সাথে যারা সম্পর্ক রাখতে চায়, আমি মনে করি এরা মস্তিষ্ক বিকৃত মানুষ। আপনারা মস্তিষ্ক বিকৃত, আপনাদের মানসিক চিকিৎসা দরকার। আমরা যদি মরেও যাই, তা ওদের সাথে যাবো না। তাও আমাদের একটা গর্ব থাকবে, আমাদের একটা সক্রিয়তা থাকবে, আমাদের একটা মান সম্মান, ইজ্জত থাকবে, সেটা প্রমাণ হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, এই সরকারকে বলি, এই দেশের সকল জনগণকে বলি, আপনারা একটা মানুষ ইন্ডিয়াতে কোনো চিকিৎসার জন্য যাবেন না, কোনো কাজে যাবেন না, কোনো কিছু দরকার নেই। ব্যবসা বাণিজ্য অন্যদের সাথে করেন, এটা তো প্রমাণ করে গেছে ইউনূস 1.5 বছরে। তোদের না হলে আমরা চলতে পারি। তোদেরকে বয়কট করে যদি চলা যায়, তাহলে এই বাংলাদেশি জাতি 20 কোটি মানুষ শান্তিতে থাকতে পারবে। আর ওদের সাথে নমো নমো করে যদি কেউ চলতে চায়, তার পরিণতি আসলে খুব খারাপ হবে। এদেশের মানুষ যখন ভারত বিরোধী হবে, বুঝবেন যে দেশের সে প্রকৃত এই বাংলাদেশ প্রেমিক একজন মানুষ, এই দেশটাকে সে ভালোবাসে, সে দেশপ্রেমিক একজন মানুষ। আর যে ওই ভারতে যে নমো নমো করবেন, নাতে পাই ধরবেন, ভালো খাতিরের চেষ্টা করবেন, বুঝবো যে সেই লোকটা হলো এই দেশের শত্রু। ভারতীয় অন্য দেশে যান, ওই চীন যান, ওই আমেরিকা যান, ওই ইউরোপে যান, তাও শান্তি পাবেন। কিন্তু ওই দেশটাই যায় না, ওই দেশটা গেলে এইভাবে অপমানী হবেন, আর ওই দেশটাকে শত্রু হিসেবে চিনেন, শত্রু হিসেবে চিনে এদেশের যে আপনি দেশপ্রেমিক সেটা প্রমাণ করেন। তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ভালোভাবেন, ভালো জানবে এবং সারা জীবন আপনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটা চোরের দেশ, কে যে এটা স্বাধীন দেশ, এটা আমি আপনার যত ভাষাই বুঝাই, কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যাপারটা। আমার বউ বলবেন আমার ছেলে সত্যি রিজিক্টাল হয়ে গেছে করা, আমার খুব কষ্ট লাগে। আর ভাই বোন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি এই চোরের কারণে। 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাবে পাইতেছি। আগে জায়গায় জায়গায় যেরকম আমরা গাড়ি লয়ে গেলে সে ড্রাইভারের প্রশ্ন করা হইতো, পুলিশ যাত্রীদের প্রশ্ন করা তো হইতো, কই জায়গাতে আইসেন, কই যাইতেছেন। এখন পুলিশ এতিমের মতো খাড়া থাকে, কিন্তু সাধারণ যে জনগণ, গাড়ি ড্রাইভার যে চালায় যাইতেছে, এর কি ভেলকামি দিব কি দিব না, এর সাথে কিছু আছে কি নাই। আমার অটোটাই গত সোমবার দিন হয়ে গেছে। পুলিশ যদি জায়গায় জায়গায় চেক দিত, জায়গায় জায়গায় জিজ্ঞাসাবাদ দিত, তাহলে তোরা ধরাইতো। এখন বুক খুলে স্বাধীন রাষ্ট্র পায় স্বাধীন বেলে চুরি করতেছে। স্বাধীনতার ফল পাইতেছি আমরা এই বেলে 5 বছর চলতে থাকলে এই দেশের গরিব ভাত খায় বাঁচতে পারবো না, না খায় মরে যাবে এমনি। দেখুন আজকে আমি 1 লাখ টাকা ঋণ হয়ে গেছি,
এই কিস্তিতে টাকা লইয়া আমি এই গাড়ি কিনছি, একটা কিস্তি দিতে পারি নাই বড় ভাই, সরে গাড়িটা লয়ে গেছে। দেখতে শুনতে এরা ডিভিনশনের লোক, মানে পুলিশের লোক, এদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো কিছু নাই, এরা মন স্বাধীন চলতেছে, মন স্বাধীন গরিব মানুষের ভাষা দিতেছে জায়গায় জায়গায়। এরকম আজকে আমি ভাইসা গেছি, কালকে আরো 30 ভাইসা দেবো। স্বাধীনতা থাকলে আজকে আমি এই ঋণের বোঝা আমার ঘরে আজকে পড়তো না। আমি এই ঋণ করছি, কিস্তিতে টাকা উঠাইছি, কি লেগে? আমার সুখের জন্য, আমার ছেলেপের একটু আরামের জন্য, জানি দুটো ডাল ভাত খায়া মাছ তরকারি খায়া বাঁচতে পারি। আজকে কি এখন এই চোর যে গাড়ি নিয়ে গেল, আজকে কি এই কিস্তির যে বোঝা হেডা পামু না পোলাপানের জন্য দুটো ডাল ভাতের টাকাটা সংগ্রহ করবো? সবসময় ভয় কাজ করে। এই যাও 500 মিলাইছি, এই যে বড় ভাই 200 মিলাইছি, যাইতে যাইতে রাতে 12টা বাজে যাবো, 500 টাকা জমা, আর নিজের 500 টাকা মিলাইতে রাতে 12টা বাজে যাবো, ঘরে যাইতে যাইতে রাতে আমার একটা, এই যে 1 ঘন্টা গাড়িটা চা দিয়ে যখন রাতে গভীর রাতে আমি ঘরে যাবো, আমার ভিতরে ভয় কাজ করে। এই নিয়ে আমার চিন্তাবাজি ধরলো, এই নিয়ে আমার পকেট মারি ধরলো, এই জিনিসটা সবসময় ভাই বড় ভাই ভিতরে ভয় কাজ করে। এটা আমি আপনার যত ভাষাই বুঝাই, কিন্তু আপনি বুঝবেন না আমার ব্যথাটা। আমার বউ পোলাপানে আমার ছেলের সাথে রিজিকটা লয়ে গেছে করা, আমার খুব কষ্ট লাগে। আমি কি এখন এই কিস্তিওয়ালা কি সেটা মানবো? কখনোই মানবো না। কিস্তিওয়ালা কিস্তির টাকা দাও আর গাড়িওয়ালার গাড়ি জমা দাও, এই দুধটা দিয়া তারপরে নিজের 500 টাকা মিলাইতে পারো ভাই, রাতের 12টা 1টা বাজে জায়গা। অনেক সময় মিলে, অনেক সময় মিলে না, কিন্তু ওই 2টা টাকা নাম যতক্ষণ না মিলবো ততক্ষণ এই গাড়ি বন্ধ হইব না, এই গাড়ি চলবো, এইটাই মাইসের টাকাটা দেওয়া যাইতেই হইব। আজকে ভাইবেন মাইয়াটা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিছি, কারণ আমি এখন আর অর্থ যোগাইতে পারি না, আমার পক্ষে সম্ভব না। এই খরচ আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল এই চোরের কারণে। এই স্বাধীন করে আমরা এটি পাইছি আজকে, এটাই ছিল স্বাধীনতা। সেই 5 আগস্টের স্বাধীনতার মূল্য আমরা এই ভাইলে পাইছি। আজকে আমি পাইছি, কালকে আরো 30 টাকা পাইবো। 1000 টাকা দিমু, তারপরে যায় আমার ভাতের টাকা আসবো, এরপরে 1500 টাকা কখন নিলাম? টাকা কি গাছের পাতা চাইলে মানুষ দিয়ে দেয়? না, অনেক পরিশ্রম করতে হয় টাকার জন্য। টাকার অভাবে ঋণী হয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, আসলে বাবা হিসেবে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? আমি এটা মেনে নিতে পারতেছি না। মন চায় অনেক সময় নিজের গায়ে নিজে কেরাসিন জ্বালায়, নিজের আগুন নিজে জ্বালায় আর নিজে যায় চলে যায়। কারণ এক সময় এই মেয়ের ভবিষ্যৎ আমি আজকে নষ্ট করে দিলাম, এই চোরের কারণে নষ্ট হয়ে গেল। এটা চোরের দেশ, কে যে এটা স্বাধীন দেশ? স্বাধীন হলে এরকম হয়? 71 মুক্তি স্লোগান ছিল দেশ বাঁচাও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ। এক ডাকে সাড়া দিয়েছিল দেশের 7.5 কোটি মানুষ। একটা ডাক কে দিয়েছিল? সেই শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়েছে সারাটা বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অর্ধেকটা জীবনী পার করেছে তার কারাগার জীবনে, বিনিময় শিখে পেয়েছে। বিনিময় পেয়েছে পুরাটা পরিবার সহ ধ্বংস, পুরাটা পরিবার সহ নির্ভয় করে দিয়েছে। তারপরে এই শেখ হাসিনা, শেখ রানা যদি বাংলার মাটিতে থাকতো তাদেরকেও শেষ করে দিত। বঙ্গবন্ধুর ফ্যামিলি যদি ভালো হতো তাহলে কি দেশ থেকে বিতাড়িত করতো তাকে? এই ভালো দেখেই তো বিরত করছে। যে ভালো করে খারাপ লোকের আরো চায় না। যেরকম ধরেন এই যে ইংলিশ রোড পাড়া, এটার উচ্চত্ব করছে কে? শেখ হাসিনা। নারায়ণগঞ্জ পাড়া উচ্চত্ব করছে কারে দিয়া এই শেখ হাসিনাই করছে। এটি করছে, এটি ভালো না। তারপরে অল ডালা মাদক অফিসে লেগে আসছিল এই আওয়ামী লীগ সরকার যে মাদক বাংলাদেশে হবে না। সেই মাদককারীরা, সেই মনে করেন ব্যবসায়ীকারীরা, চামড়ার ব্যবসাকারীরা আজকে মূল হোদা মিলে এই 5 আগস্টের ঘটনায় তারা একটি মহল সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি খালি পাকিস্তান মহল না, পাকিস্তানের সাথে যুক্ত হয়ে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। কেন? আমরা আবার নতুন করে স্বাধীনতা করবো। অনেক বিল্ডিং এ মহল্লার ভিতরে নাশকতা হইতে আছে, মাইয়ার প্রতি প্রতিটা কলেজের ভিতরে যাইবেন সব মাদক পাইবেন, কোনটা মাদক ছাড়া নাই। তারা মাস্টার তো চিনে না, যে মাস্টার দিয়ে আমি পড়তে পড়তে উপরে আসছি কলমের উচ্চাতে, এই কলম ভালে আমি অর্থ ব্যবহার করতেছি। 5 আগস্টে প্রমাণ দেখাই দিয়েছে। এই যে মাঝে মধ্যে মাস্টাররা পড়াশোনা করছে, আমাদেরকে পিটানো হয়েছে। এটি কারা পিটাইছে? আওয়ামী লীগের লোক পিটাইছে, ওই ছাত্ররাই পিটাইছে। 5 আগস্টের পরে যে ছাত্র, এই ছাত্ররা এই মাস্টারে নিখুঁত করে পিটাইছে আওয়ামী লীগের ঘোষক করে। তার কি গায়ে লেখা ছিল আওয়ামী লীগের ঘোষক? তার কি গায়ে লেখা ছিল শেখ মুজিবুরের ঘোষক? তাদেরকে এইভাবে করে হয়রানি করে তাদের মেয়ে ছেলেকে মার সামনে মেয়ের রেপ করে মারা হয়েছে। আজকে দেখেন এই দেশে 2 বছরের ভিতরে 500 লোক মারা হয়েছে। আপনারা কে এরকম কথা বলার? আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আওয়ামী লীগ দেশে আছে, শুধু আওয়ামী লীগের যে কাণ্ডারি তাকে হচ্ছে আপনার কিছুদিনের জন্য অনুপস্থিত দেখছেন, উনি আবার আসবে হিরোর বেশি। এবং আরেকটা কথা বলতে চাই, আপনারা যেটা বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নেই। দালাই লামার মতো মানুষ উনি যদি 80-90 বছরে কোনো দেশে মন্ত্রিত্ব করতে পারেন, উনি কি দোষ করেছেন? আপনারা কেন ওনাকে বাদ দিয়ে চিন্তা করছেন? ও আসলে আপনাদের ভয়টা ওখানে, উনি যে দেশে নারী নক্ষত্র জানে। আপনি একটা কথা চিন্তা করবেন, একটা ঘর, আমার যদি একটা ঘর থাকে, সেই ঘরের জানালা কোথায়, ঘরের সুইচ কোথায়, সবকিছু কিন্তু আমি জানি, কারণ এই ঘরটা আমি বসবাস করেছি। তাহলে উনি ছাড়া কিভাবে এই বাংলাদেশের সমস্ত কিছু পরিকল্পনাকারী? উনি পরিকল্পনা করে এবং উনি খুব ভালো জ্ঞান রাখেন এবং উনি খুব ভালো এডুকেটর। আপনি দেখবেন আওয়ামী লীগের হচ্ছে আগে একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে লেটস টক উইথ শেখ হাসিনা। হ্যাঁ, সেই অনুষ্ঠানে আপনি দেখেছেন উনি জবাবদিহিতার জায়গা প্রত্যেক জায়গায় রেখেছেন, কারণ উনি দিতে পারবেন বলে উনি কৈফিয়তের জায়গায় রেখেছেন। সেখানে আমরা যত ইউথ পিপল আছে সবাই যেত ওনার কাছে বিভিন্ন রকম কোশ্চেন করতে, এবং প্রত্যেকটা কোশ্চেন উত্তর উনি খুব সুন্দর করে দিয়েছেন। এরকম করে কয়টা মন্ত্রী দিয়েছেন আপনাদের কাছে আমার কোশ্চেন? আপনারা কয়টা মন্ত্রী ভাবে জনসম্মুখে এবং এই ইউথ পিপলের কাছে এভাবে কৈফিয়ত দেওয়ার রেখেছেন? এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনারা তো জনসভায় যাবেন না ভয়তে, আপনারা তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সে যুদ্ধের প্রস্তুতির জনকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যবসা পেয়ে গেছে কি রে কি? জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9জন সিটার কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আকাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়ের নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধু বেশি কেউ করেনি। তিনি বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসাচ্ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন।
পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7 মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে ব্লাড রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তনটা কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে? 6 দফায় রাষ্ট্রদ্রোহিতার শামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে। 70 নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতে দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশ উৎপাদনও হয় না। মানুষ সুযোগে মাতি নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতা বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতা বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26 মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7 মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7 মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতি কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, ঔপনিবেশিক এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 এর গণ অভ্যুত্থান, 70 এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70 এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7 মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9 মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9 মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর, সে সত্য কথা বলো আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা! মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর বা দিতে পারবো যে গোলাম আজম জাতির পিতা। গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতের বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটাক্তাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থন্বেষী মহল মনে করে 7 মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি? না, যা লাগবে না। তোমরা যেভাবে 7 মার্চকে উপস্থাপন করবে, ও 7 মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নষ্ট করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয়
পায়ে দেয় নাই, কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সকল কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা ওই পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে না? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনারা তো জনসভায় যাবেন না ভয়তে, আপনারা তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা! হায় রে হায়। আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা মরে যাই, তাহলে বিষ দেন, ওয়াসা পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই, তাহলে তো মুক্তিযুদ্ধ কিছু পারবে আপনারা অমীমাংস তো বলতে। সেই 71 থেকে আপনাদের মানে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর, বারবার কারা